হ্যালো এসএসসি স্টুডেন্টরা, কেমন আছো তোমরা সবাই? আবারও তোমাদের সামনে চলে আসলাম হিসাব বিজ্ঞানের চতুর্থ অধ্যায়, প্রথম পদের চতুর্থ অধ্যায় রেয়ামিল নিয়ে। খুব ইন্টারেস্টিং একটা অধ্যায়। ফার্স্ট টাইম এই অধ্যায় নিয়ে দু একটা কথা বলি, তা হচ্ছে যে মানে শিওর 10-এ 10 একটা ওয়ার্ড আছে, শিওর 10-এ 10, কারণ মিলাইতে পারলেই 10। সেকেন্ড, সবার আগে যে অ্যান্সার করব, মানে সব স্টুডেন্ট তোমাদের বড় ভাইয়াদের যদি আমরা রিভিউ নিই যে তোমরা কোনটা থেকে সবার আগে অ্যান্সার করবা, রেয়ামিল এটা থেকে কেন আগে অ্যান্সার করবা, শিওর 10-এ 10 কেন 10-এ 10 সবটা মিলাইতে পারি। ওকে, কারণ এটা একটা ইজি অধ্যায়, এখানে ডেবিট ক্রেডিট মিলাইতে পারলে তুমি শিওর 10-এ 10 নাম্বার পাবা এবং সবার আগে একটা অ্যান্সার করার প্রেফারেন্স থাকে। তারই ধারাবাহিকতায় আজকের অধ্যায়টাকে আমরা শুরু করলাম এবং কিভাবে তুমি এখান থেকে সুন্দরভাবে অ্যান্সার করতে পারবা এবং ম্যাথগুলোকে অনেক ভালোভাবে অ্যান্সার করতে মানে নিজের মাথার মধ্যে গুছায় নিতে পারবা, তারই ধারাবাহিকতা নিয়ে আমরা ক্লাসটা শুরু করলাম। চলো শুরু করা যাক। সবার আগে আমরা কিছু প্রশ্ন রেখেছি যে এই ভিডিওটা থেকে আমরা কি কি পাবো। দেখো, প্রথমে রেয়ামিল কি আমরা বুঝতে পারবো। ফার্স্ট টাইম আমরা দেখবো যে রেয়ামিল কি, রেয়ামিল কিভাবে তৈরি করে, কেন তৈরি করে, কি জন্য তৈরি করে, এই প্রশ্নগুলোর উত্তর খুঁজবো। দেন ছক কিভাবে তৈরি করে, মানে রেয়ামিলের ছকটা আমরা কিভাবে তৈরি করি এইটা বুঝবো। দেন প্রশ্ন কিভাবে আসবে, এখান থেকে প্রশ্ন কিভাবে আসবে এবং প্রশ্ন কিভাবে অ্যান্সার করব, এইগুলা মানে সব প্রশ্নের উত্তর আজকে আমরা খোঁজার চেষ্টা করব, পাশাপাশি বেসিকটা কমপ্লিট করে ফেলবো। চলো প্রথমে দেখা যাক যে রেয়ামিল কেন বা রেয়ামিলের বৈশিষ্ট্য কি। দেখো, খতিয়ানের হিসাবগুলো যাচাই। দেখো, আমরা যখন হিসাব চক্রটা পড়ি সবার আগে 1 নাম্বার ধাপ হচ্ছে লেনদেন বিশ্লেষণ, 2 নাম্বার জাবেদাভুক্তকরণ, 3 নাম্বার খতিয়ান, আর 4 নাম্বার হচ্ছে রেয়ামিল। তার মানে 4 নাম্বার ধাপে এসে আমরা কি তৈরি করি, রেয়ামিল তৈরি করি। খতিয়ান যে তৈরি করলাম, জাবেদা থেকে খতিয়ান, এই খতিয়ানটাকে সুন্দরভাবে নেওয়ার জন্য আমরা যে রেয়ামিলটা তৈরি করি এটা যাচাই করি যে খতিয়ানটা আদৌ ঠিক আছে কিনা, কারণ খতিয়ানের মধ্যে অনেক ধরনের ভুল থাকে, যেটা আমরা ভুল সংশোধনী বা ভুল রেয়ামিল সেকেন্ড ক্লাসে শিখবো। ওকে, তো ফার্স্ট টাইম হিসাব খতিয়ান হিসাবগুলোকে যাচাই করার জন্য আমরা মূলত রেয়ামিলটা তৈরি করি। তারপর গাণিতিক শুদ্ধতা যাচাই, কি তৈরি করি, গাণিতিক শুদ্ধতা। গাণিতিক শুদ্ধতা বলতে বোঝাচ্ছে ডেবিট আর ক্রেডিটের টাকাটাকে সমান করে দেখা যে আমাদের প্রতিষ্ঠানের ব্যালেন্সটা ঠিক আছে কিনা, যে গাণিতিক হিসাবগুলা আমরা ঠিকঠাক করে ঠিকঠাক ভাবে রাখছি কিনা। দেন 3 নম্বরে যেটা আর্থিক বিবরণী প্রস্তুতের সহায়তা। দেখো, রেয়ামিল কোনো আবশ্যকীয় ধাপ না যে রেয়ামিল তৈরি করতেই হবে, কিন্তু রেয়ামিল যখন তৈরি করবা এটা তোমার আর্থিক অবস্থা বিবরণীকে ভালোভাবে সাহায্য করবে বা অনেকভাবে সাহায্য করবে। আরো অনেক বৈশিষ্ট্য আছে, ওই বৈশিষ্ট্যগুলো আমরা পরে দেখবো। আপাতত আমরা মেইন সমস্যায় যাই। রেয়ামিল কি, তাহলে ফার্স্ট টাইম তোমরা রেয়ামিল মনে হয় বুঝতে পারছো যে রেয়ামিলটা কি বা রেয়ামিলটা কিভাবে কাজ করে। ওকে, দেন এখন এখান থেকে দেখো যে রেয়ামিল কিভাবে তৈরি করব। খুবই ইন্টারেস্টিং একটা কোশ্চেন, আর এইটার অ্যান্সার তোমরা আমি প্রথম অধ্যায়ে বলেছি এবং আমাদের একটা ভিডিও আছে যেটা হচ্ছে a = l+o এর পাওয়ার। a = l+o এর পাওয়ার হিসাব বিজ্ঞানের ভিত্তি বা হিসাব বিজ্ঞানের স্তম্ভ বা হিসাব বিজ্ঞানের সবকিছুই হচ্ছে a = l+o। আর এই a = l+o এর পাওয়ার নিয়ে আমাদের প্রায় 6 থেকে 7টা ভিডিও আছে, কিভাবে প্রত্যেকটা এমসিকিউ 7-8টা অধ্যায়কে তুমি একসঙ্গে ক্যাপচার করবে সেইটা। ওই ভিডিওটা মিস করে থাকলে দেখে আসো, তখন বুঝতে পারবে রেয়ামিল এখানে কিছু না, জাস্ট একটা কি বলে একটা খুঁটির মধ্যে একটা হচ্ছে সুতা বা কিছু একটা মানে গিট। আচ্ছা, ওকে, তো a = l+o দিয়ে কিন্তু মূলত আমরা রেয়ামিলটা তৈরি করব। তার আগে একটু রেয়ামিলের ছকটা দেখি। দেখো, রেয়ামিল বাধ্যতামূলক কোনো ছক নাই, তুমি যেভাবে খুশি রেয়ামিলের ছকটা তৈরি করতে পারো। তারপরে তোমরা এখানে তারিখ, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা রাখলে না রাখলে কোনো সমস্যা হবে না, তারপরেও রাখবা, মানে এক কথা জাবেদার ঘরের মতো ঘর হবে। ওকে, তাহলে প্রথমে আমরা কি রাখবো, তারিখ। এখন যদি তুমি তারিখের ঘরও না দাও কোনো সমস্যা হবে না। এটা প্রশ্ন হতে পারে যে স্যার তারিখের ঘর দিব কিনা, কোনো সময় টেনশন নাই, তুমি তারিখের ঘর একদম দিও না, দরকার নাই। বাট যদি তোমার মনে হয় যে দিব তারিখ অথবা ক্রমিক নং তাহলে দিও। ওকে, তারপর কি থাকবে, বিবরণ। এখন এখানে খতিয়ান পৃষ্ঠার ঘর, এটাও এক্সট্রা, এটাও তুমি দিলে দিবা, না দিলে নাই, মানে এটা বাধ্যতামূলক না, তার মানে এটা তো দিতেই হবে। এইটা খুব ইম্পর্টেন্ট, ডেবিট টাকা এবং ক্রেডিট টাকা। ওকে, তো ডেবিট টাকা ক্রেডিট টাকাটা এখানে খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আমরা তারিখ কিভাবে ঘরটা পাই, তারিখ, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা ক্রেডিট টাকা, খতিয়ান পৃষ্ঠা এবং তারিখ বা ক্রমিক নঙ্গের ঘরটা না দিলেও চলবে। এখন আমরা a = l+o দিয়ে রেয়ামিলের কোথায় কি বসবে কোথায় কি বসবে না সবগুলো একটু দেখে নেওয়ার চেষ্টা করি। ওকে, তো ফার্স্ট টাইম দেখো যখন রেয়ামিল আমরা দেখবো, তো এখন আমি একটু আমাদের a = l+o এর পাওয়ারের ক্লাসটাতে চলে যাই এবং দেখি এখান থেকে আমরা রেয়ামিলটাকে কিভাবে মিলাইতে পারি। দেখো, আমরা প্রথমে বলছিলাম যে হিসাব বিজ্ঞানের দুইটা যুগ আছে, একটা সনাতন মানে দুটা যুগ বলতে দুটা পদ্ধতি, একটা সনাতন পদ্ধতি আর একটা হচ্ছে আধুনিক পদ্ধতি। সনাতন পদ্ধতিতে হিসাব বিজ্ঞানকে দুই ভাগে ভাগ করা হয়েছে, ব্যক্তিবাচক, অব্যক্তিবাচক।
তো এরপর আমেরিকার হাতে হিসাব বিজ্ঞানটা চলে আসে বা আমেরিকা এটা নিয়ে গবেষণা শুরু করে। তারা হিসাব বিজ্ঞানের খাতকে 5টা ভাগে ভাগ করছে। কয়টা ভাগে? 5টা কি কি? সম্পদ, এটা আমাদের প্রথম ক্লাসে বলা আছে, ক্লাসটা মিস করে থাকলে ডিসক্রিপশন বক্স থেকে লিংকটা নিয়ে দেখে আসতে পারো। তো প্রথম কার্ডটা কি বলতো? সম্পদ, তারপর দায়, আয়, ব্যয় আর মালিকানা সত্ত্ব। এই মালিকানা সত্ত্বকে ভেঙে আমরা আবার দুটো পাই, একটা হচ্ছে মূলধন, একটা উত্তোলন। ওকে, তো এইটা দিয়ে আমাদের পুরো হিসাব সমীকরণটা আসে। আগে হিসাব সমীকরণ সনাতন পদ্ধতিতে 2টা খাত ছিল, ওটাকে ভেঙে 3টা করা হয়েছে। বাট আমেরিকা কি করলো? 5টা খাত বানালো যেখানে 6টা হিসাব আসে। সেই 6টা হিসাব কি বলতো? এতে কি? অবশ্যই তোমরা জানো, তারপর কমেন্ট বক্সে লিখে দিও যে এতে কি বোঝায়। তারপর এল, তারপর হচ্ছে ওইকে ভেঙে আবার 4টা হিসাব পাবো, 2টা যোগ আইটেম, 2টা বিয়োগ আইটেম। দেখো যোগ আইটেম কি কি বলতো? এখান থেকে যোগ আইটেম পাবো ক্যাপিটাল, আর যোগ আইটেম পাবো হচ্ছে ক্যাপিটাল, আচ্ছা কস্ট, ক্যাপিটাল, আচ্ছা কে, তো একটা কস্ট আর একটা ক্যাপিটাল। ক্যাপিটালকে কে দ্বারা প্রকাশ করা হয়েছে, এবং এখান থেকে 2টা আইটেম মাইনাস হবে, একটা হচ্ছে ড্রয়িং আর একটা হচ্ছে এক্সপেন্সেস বা ইএক্স। ওকে, আবার এক্সটেক্স ভাইবো না। ওকে, তো এইটা হচ্ছে আমাদের হিসাব সমীকরণের বর্ধিত রূপ। 6টা স্তম্ভের উপর হিসাব দাঁড়ায় আছে বা হিসাব সমীকরণ দাঁড়ায় আছে। যেখানে তোমাদের একটা ক্লাস আছে, আমার ভিডিও লিস্টে দেখিও, অবশ্যই ক্লাসটা ডিসক্রিপশন বক্সে থাকবে, যে 6টা হিসাব জানলে হিসাব বিজ্ঞান তোমার কাছে পানি। 6টা হিসাব জানলে হিসাব বিজ্ঞান তোমার কাছে পানি। তো ওই ক্লাসটাতে তোমরা অবশ্যই দেখবা যে কিভাবে এই 6টা আইটেম কাজে লাগতেছে। এখন দেখো আমরা জাস্ট রেয়ামিলটাকে মিলাই ফেলি যে কিভাবে সাহায্য করবে। এ সি এল সি কে ডি ই এক্স। এখন দেখো ডি আর ই এক্স মানে ড্রয়িং, দিতে এখানে কি ড্রয়িং মানে উত্তোলন, ইএক্স এক্সপেন্সেস ব্যয়। তো এই 2টা আইটেম উত্তোলন এবং ব্যয়টা এখানে কি আছে? মাইনাস। তাহলে উত্তোলন আর ব্যয়টা যেহেতু মাইনাস আছে, তাহলে ওগুলো আমরা সমানে এই পাশে আনতে পারি না, যে মাইনাস তো ওই পাশে থাকবে না, কারণ ওখানে ওর অবস্থান না। তো ও এখানে আসতে পারে না। এ প্লাস ডি প্লাস ইএক্স সমান সমান এল প্লাস সি প্লাস কে, আমরা এইভাবে লিখতে পারি না। তাহলে সমানে এই সাইডে কয়টা হিসাব আসছে? 3টা। সমানে ওই সাইডে কয়টা হিসাব চলে গেছে? 3টা। দেখো এই যে এ ডি ই এক্স, এই সবগুলা ডেবিট উদ্ধৃত প্রকাশ করে, মানে এইগুলা সবগুলা জেড থাকে ডেবিটে, আর জেড ডেবিটে থাকার কারণে এই 3টা আইটেমকে আমরা কোথায় বসাবো? ডেবিট ঘরে। তার মানে ডি, সরি আমি ফার্স্ট টাইম লিখি, এ হচ্ছে সম্পদ, তার মানে আমরা সম্পদটা ডেবিটে বসাবো। তোমার রেয়ামিলের ছকের মধ্যে বা ভুল রেয়ামিলের মধ্যে যতগুলো সম্পদ আছে, তুমি নির্দ্বিধায় সম্পদগুলো কোথায় নিয়ে আসবা? এতে নিয়ে আসবা। সেম ভাবে ডি যতগুলো উত্তোলন, যেমন শুধু উত্তোলন, জীবন বীমা প্রিমিয়াম, তারপর অন্যান্য উত্তোলনগুলো আমরা কোথায় নিয়ে আসবো? এতে ডেবিটে নিয়ে আসবো উত্তোলন। এবং সঙ্গে আসবে কি? ইএক্স, যতগুলা ব্যয় থাকবে সব ব্যয়গুলো আমরা কোথায় নিয়ে আসবো? ডেবিটে। জাস্ট দেখো হিসাব সমীকরণটা যদি তুমি মনে রাখো, যে ডি আর ইএক্স টা এই পাশে মাইনাস, ওই দুটাকে এই পাশে নিয়ে আসলাম, আর এই 3টা আইটেম ডেবিটে বসে। এখন যখন তুমি পরীক্ষার হলে বসে অ্যান্সার করবা, তুমি বুঝতেছো না যে কোন আইটেমটা কোন পাশে বসাবো, উপরে জাস্ট ছোট্ট করে এ প্লাস ডি প্লাস ইএক্স টা লিখে রাখবা। তাহলে তোমার অটোমেটিক্যালি মনে থাকবে যে এই পাশে সবগুলা সম্পদ, উত্তোলন এবং ব্যয় বসে। সম্পদ, উত্তোলন এবং ব্যয় নিয়ে আমরা রেয়ামিলের ডেবিট সাইডটা তৈরি করি। এবং সেম ভাবে এখন দেখো এলতে কি? লাইভ মানে হচ্ছে এখানে আমরা বসাবো দায়। দেন সিতে কি? কস্ট, ব্যয়। সরি এখানে সি হচ্ছে কস্ট না, এখানে আর হবে, আর ক্যাপিটালের সি। তো এখানে আমরা কি নিব? আর রেভিনিউ, তার মানে এখানে আমরা নিব আয়। আর এখানে সি ক্যাপিটাল মানে হচ্ছে মূলধন। ওকে, তো এই যে আয় এবং মূলধনটা নিয়ে আমরা হিসাব সমীকরণ তৈরি করব। যখন তুমি তৈরি করবা, ছোট্ট করে এখানে লিখে রাখবে কি? এল প্লাস আর প্লাস সি, তোমার হচ্ছে দায়, তারপর আয় এবং মূলধন। দায়, আয়, মূলধন সবগুলো ক্রেডিটে বসবে। যখনই তুমি রেয়ামিল তৈরি করবা, জাস্ট হিসাব সমীকরণের দিকে একটু ছোট্ট ভাবে লক্ষ্য রাখবা, যে তোমার হচ্ছে হিসাব সমীকরণ আমরা যখন তৈরি করব, a ইকুয়াল এল প্লাস সি প্লাস আর প্লাস ডি, সরি আর মাইনাস ডি আর মাইনাস ইএক্স, এই হিসাবগুলা এল সি আর আমাদের এই সাইডেই থাকবে, এবং ডি এবং ইএক্স এবং এ আমাদের ডেবিট সাইডে চলে আসবে। জাস্ট হিসাব সমীকরণটাকে ভাঙলেই আমরা সুন্দরভাবে এইটাকে ব্যাখ্যা করতে পারি। তো এইটা যদি তোমাদের হয়ে যায়, এর পরবর্তীতে দেখো বিপরীত হিসাব। জাস্ট আরেকটা জিনিস মাথায় রাখবা, বিপরীত
হিসাব, বিপরীত হিসাব মানে কি? সম্পদের বিপরীত হিসাব আছে। সম্পদের বিপরীত হিসাবগুলো কি কমেন্ট বক্সে অবশ্যই জানাবা, বুঝছো? সম্পদকে কমায় দেয় কে? পুঞ্জীভূত অবচয়। পুঞ্জীভূত অবচয়টা কোন সাইডে চলে যাবে? ক্রেডিটে। তাহলে বিপরীত হিসাবগুলা, এই তিনটার বিপরীত হিসাব যাবে এই সাইডে এবং এই তিনটার বিপরীত আসবে এই সাইডে। তাহলে বিপরীত হিসাবগুলো কিভাবে বসাবো এটা একটু উদাহরণ দেই। তাহলে সম্পদের বিপরীত হিসাব কি? তোমার হচ্ছে পুঞ্জীভূত অবচয়। পুঞ্জীভূত অবচয় কোন সাইডে বসাবো? ক্রেডিটে। তারপর দায়ের আছে, আয়ের আছে, যেমন আয়কে কমাবে, বিক্রয় ফেরত, ক্রয় ফেরত, এগুলো জাস্ট আমরা বিপরীত পাশে বসাবো। তাহলে কিন্তু আমাদের রেওয়া মিলের টোটাল ছকটা হয়ে যাবে। জাস্ট আবারও বলতেছি, যখন আমরা ম্যাথ করব তখন আরো ভালোভাবে আমরা এটা সুন্দরভাবে তৈরি করার চেষ্টা করব এবং সবচেয়ে কঠিন কঠিন আইটেমগুলো নিয়েই আমরা ম্যাথটা সলভ করব। একটু সহজ করে দেই, যে ফার্স্ট টাইম যখন রেওয়া মিলে তোমাকে ছক আট করতে হবে, তুমি ছোট্ট করে উপরে এ ডি ই এক্স লিখবা, এল আর সি লিখবা। এতে হচ্ছে সম্পদ, ডিতে হচ্ছে তোমার ব্যয় এবং ইএক্স তে হচ্ছে তোমার ব্যয় এবং ডিতে হচ্ছে তোমার উত্তোলন। এই হিসাবগুলো বসায়, এই বিপরীত হিসাবটা আমরা ক্রেডিটে বসাবো। যেমন ব্যয়কে কি কমায়, তারপর হচ্ছে এইগুলো আমরা বিপরীত পাশে বসাই দিব। ওকে, দেন সেম ভাবে আমাদের ক্রেডিট সাইডে এল আর সি বসাবো। সুন্দরভাবে তুমি তোমার পরীক্ষার খাতার যে অ্যান্সারটা করবো ওর উপর পেন্সিল দিয়ে লিখবা, দেখবা যে অ্যান্সারটা খুব ইজিলি বের করতে পারতেছো। এইটা যদি বুঝে থাকো তাহলে এখান থেকে তোমাদের আরেক ধরনের প্রশ্ন আসবে। দেখো এখানে 10 নম্বরের প্রশ্ন আসবে না, একটা প্রশ্ন আসবে এটা, তারপর এটা জাবেদা তৈরি করতে বলবো, ভুল সংশোধনী করতে বলবো, এখান থেকে বিভিন্ন ধরনের মূলধন জাতীয় হিসাব, মুনাফা জাতীয় হিসাব তৈরি করতে বলবে। ওইটা আমরা নেক্সট ক্লাসে ম্যাথ প্র্যাকটিসের সময় দেখবো। বাট এখন বিপরীত হিসাবগুলো কিভাবে বসাবো এটা নিয়ে কোনো প্রশ্ন আছে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। আর এইভাবে যদি তুমি রেওয়া মিলটা তৈরি করো, খুব ইজিলি তুমি তোমার রেওয়া মিলটাতে 10-এ 10 পাবা। ওকে, তো নেক্সট ক্লাসে আমরা শিখবো যে রেওয়া মিলে কোন কোন হিসাবগুলো বসে না এবং কোন কোন হিসাবগুলো বসে এবং সঙ্গে রেওয়া মিলের ভুল। এই ক্লাসটা করলে তোমার রেওয়া মিল একদম ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তো এটা ছিল আমাদের ওভারঅল রেওয়া মিলের বেসিক ক্লাসটা। দেন আমরা নেক্সট ক্লাসে ভুলগুলা এবং রেওয়া মিলে কি কি বসে বসে না দেখবো। অবশ্যই কমেন্ট বক্স থেকে লিংকটা নিবা। আর ম্যাথ প্র্যাকটিস ক্লাসটা দেখলে, আচ্ছা এখানে আমি হচ্ছে সি আর কে লিখছিলাম, এটা কেন, এটা বলতে পারবা যে সি আর কে কেন লিখছিলাম? দেখো যখন আমরা অর্থনীতি সাবজেক্টটা পড়ি, অর্থনীতিতে তৃতীয় অধ্যায়ে যে ক্যাপিটালকে কিন্তু কে দ্বারা প্রকাশ করা হয় আর কস্টকে কিন্তু সি দ্বারা, ওই জায়গার কনসেপ্ট থেকে এটা নিয়ে আসলাম। জাস্ট সিম্পল একটা ইকুয়েশন, তোমরা এটা দেখে নিও। যদি রেওয়া মিল নিয়ে কখনো তোমার কনফিউশন থাকে, জাস্ট হিসাব সমীকরণকে মনে করবা, হিসাব সমীকরণটা বড় করবা, হিসাব সমীকরণের যে মাইনাস দুটো আইটেম আছে ওটাকে সমানের এই সাইডে নিয়ে আসবা এবং তোমার রেওয়া মিল ইজিলি হয়ে যাবে। রেওয়া মিল করার জন্য আলাদা কোনো ডেবিটের হিসাবগুলো, ক্রেডিট হিসাবগুলো মনে রাখার কোনো দরকার নাই। আর অবশ্যই আমাদের হিসাব বিজ্ঞানের 6টি স্তম্ভ যে ক্লাসটা আছে সেই ক্লাসটা দেখে আসবা এবং সঙ্গে A ইকুয়াল L প্লাস O এর পাওয়ার ক্লাসটা দেখে আসবা। দেখলে তোমার হিসাব বিজ্ঞান আরো বেসিকটা কনসেপ্ট মানে ক্লিয়ার হবে। সবাইকে ধন্যবাদ।